আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি স্বামী বিবেকানন্দ মহারাজের জীবনের ঘটনাবলী থেকে কিছু পাঠ পরিবেশন করব। পঞ্চবটিতে নরেন্দ্রনাথের ও শরৎ মহারাজের ধ্যান। শরৎ মহারাজ কথিত তিনি নিজে মুখেই সেই সময়ের কথা, তার জীবনের সেই স্মৃতি স্বামীজিকে নিয়ে তিনি নিজে মুখেই বলছেন। প্রথমে স্বামীজি প্রণাম মন্ত্র। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। জয় স্বামীজি মহারাজ। নরেন্দ্রনাথ ও আমি একবার দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে ধুনি জ্বালাইয়া বসিয়া জপধ্যান করিতেছিলাম। অর্থাৎ শরৎ মহারাজ তিনি বলছেন স্বামীজি ও শরৎ মহারাজ দুজনে তারা ধ্যান করছিলেন, সেই বিষয় নিয়ে তিনি স্মৃতিচারণ করছেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব পূর্বেই রাত্রিকালে ওখানে যাইতে নিষেধ করিয়াছিলেন, কিন্তু সে কথায় তখন বিশেষ মনোযোগ করি নাই। নরেন্দ্রনাথ ও আমি আগুন জ্বালিয়া বসিয়া ধ্যান করছি। রাত্রে একটা কি 1:30টা হয়েছে। আমাদেরও ধ্যানটা বেশ জমিয়া গিয়াছে। হঠাৎ নরেন্দ্রনাথের দিকে চাহিয়া দেখি যে নরেন্দ্রনাথ এক দৃষ্টিতে কটমট করে চেয়ে রয়েছে। আমার মনে একটু সন্দেহ হলো, এ কি, নরেন্দ্রনাথ এমন বিকট দৃষ্টি করে চেয়ে রয়েছেন কেন? মাথাটা কি কিছু খারাপ হলো নাকি? একটু উদ্বিগ্ন হইলাম, কিন্তু স্থির হইয়া রহিলাম। অর্থাৎ শরৎ মহারাজ তিনি বলছেন তিনি উদ্বিগ্ন হলেন স্বামীজিকে দেখে, কিন্তু তথাপি তিনি স্থির হয়ে রইলেন। তারপর দেখি নরেন্দ্রনাথ যেন কার উপর রেগেছে ও সম্মুখে যেন কাকে দেখেছে, তার উপর রেগে খিচিয়ে চোখ মুখ লাল করে উঠেছে। তখন বুঝলুম যে অনাহার অনিদ্রা ও সারা রাত দিন রাত জপ ধ্যান করে নরেন্দ্রনাথের মাথাটা খারাপ হয়ে গেছে। একটু পরেই দেখি না নরেন্দ্রনাথ একখানা জ্বলন্ত কাঠ নিয়ে দাঁড়িয়ে ওঠে, তবে রে শালা বলে অন্ধকারে যেন কাকে মারতে উঠল। আমার তখন ঠিক ধারণা হলো যে নরেন্দ্রনাথ ক্ষেপে গেছে। আমি তো তখন এক টানে দৌড় দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ঘরের দিকে পালালুম। কিন্তু নরেন্দ্রনাথের তখন এরকম অবস্থা দেখে আবার পালাতেও ইচ্ছা হচ্ছিল না। নরেন্দ্রনাথের এরকম অবস্থাতে আমি কি করেই বা তাকে একলা রেখে চলে যাই। একটু পরে দেখলুম যে নরেন্দ্রনাথ কাঠটা ধুনিতে রেখে আবার স্থির হয়ে বসলেন। আমাকে না কাছে দেখে ডাকিল, ও শরৎ, কোথায় গেলি, আয় না। আমি ভাবলুম সে আবার কি। নরেন্দ্রনাথ বললে, আরে এই সেই যে শালার কথা উনি বলতেন, সেই শালা উৎপাত করতে এসেছিল। তারপর আমরা দুজনে আবার জপধ্যান করতে বসলুম। 1887 সালে মে বা জুন মাসে নরেন্দ্রনাথের টাইফয়েড ব্যামো হয়। রবিবার বেলা 10টা বা 10:30টার সময় একটি লোক দুটি ভাড়া করা হিন্দুস্তানি দারোয়ান বা গুন্ডা লইয়া বরাহনগর মঠে ঢুকিল। দারোয়ান দুটি নিচে রহিল, লোকটি সিঁড়ি দিয়া উপরে উঠিল। ব্যাপারটা ছিল যে তাহার এক আত্মীয় বাড়ি ছাড়িয়া কোথায় চলিয়া গিয়াছে ও নরেন দত্ত সেই লোকটাকে একটা ছাড়পত্র দিয়েছে। সেই জন্য সেই গৃহত্যাগী লোকটি যেখানে যাচ্ছে পুলিশ আর তাকে ধরছে না। অতএব নরেন্দ্র দত্তকে গুন্ডা দিয়া মারবে আর তার আত্মীয়কে ফিরিয়ে আনিয়া দিতে হইবে। এই ব্যাপার কহিয়া সেই লোকটি চিৎকার ও গোলমাল আরম্ভ করিল। বড় ঘরটিতে নরেন্দ্রনাথের অসুখ খুব বাড়িয়াছে। সকলেই বড় উদ্বিগ্ন ও শোকার্ত। সকলে নিস্তব্ধ। দুপুরবেলা আহার করিতে হয়, সেই জন্য যাহার যখন সুবিধা হইতেছে সে একবার করিয়া খাইয়া আসিতেছে। আগন্তুক ব্যক্তিটি বাহিরের বারান্দায় দাঁড়াইয়া গালমন্দ ও চিৎকার করিতেছে। এমন সময় নিরঞ্জন মহারাজ বাহিরে আসিলেন। তিনিও খুব হৃষ্টপুষ্ট এবং লাঠি খেলায় বিশেষ পারদর্শী ছিলেন। 2 কি 4টে দারোয়ানকে তিনি সহজেই আয়ত্ত করতে পারতেন, কিন্তু তিনি সর্বত্যাগী। বাহিরে আসিয়া
তিনি আগন্তুক ক্রুদ্ধ লোকটির সহিত হাসিয়া হাসিয়া এমনই মিষ্টি কথা কহিতে লাগিলেন যে 5-7 মিনিটের মধ্যে লোকটি ঠান্ডা হইয়া গেল। অপ্রস্তুত হইয়া বলিল, লজ্জা অধমুখ করিয়া কাঁদিয়া ফেলিল এবং শেষে নিরঞ্জন মহারাজের পায়ে ধরিয়া ক্ষমা চাহিতে লাগিল। নিরঞ্জন মহারাজ তখন অসুখের কথা তাহাকে বলিলেন। আগন্তুক ব্যক্তিটি তখন আর বিলম্ব না করিয়া সত্বর বাড়ি ফিরিয়া গেলেন। সাধুর কথায় ও অমায়িক ব্যবহারে ক্রুদ্ধ ব্যক্তি কিরূপে শান্ত হয়, ইহাই তাহার একটি উদাহরণ। দক্ষিণেশ্বর ও কাশীপুরে হরিশ নামে জনৈক ব্যক্তি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সেবা করিত। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর তার মাথাটা কেমন বিগড়ে গিয়েছিল। তখন সে এরূপ ভাব প্রকাশ করিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ তার ভিতর অধিষ্ঠিত হইয়াছেন। একটি তাহার বড় আশ্চর্য অনুকরণ করিবার ক্ষমতা ছিল। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মতো অনুকরণ করিয়া সে করিত, কিন্তু কিছুক্ষণ পরে আবার স্বাভাবিক হইয়া যাইত। বরাহনগরের মঠের প্রথম অধিষ্ঠানের সময় হরিশ আসিয়া কিছু উৎপাত করিয়াছিল। শিবানন্দ স্বামী তাহার থাকা অপ্রীতিকর বিবেচনা করিয়া তাহাকে অপসারিত করেন। তাহার পর সে চা খাবার জন্য বড় উৎপাত করেন। শিবানন্দ স্বামী একটা কাগজে চা মুড়িয়া বড় ঘরের জানালা দিয়া নিচেকার আমবাগানের মোড়কটা ফেলে দিলেন। বাবুরাম মহারাজের গুরুপুত্র যজ্ঞেশ্বর ভট্টাচার্য বলরামবাবুর বাড়িতে থাকিয়া পড়াশুনো করিত এবং ছেলেটি খুব ভক্তিমান ছিল। নরেন্দ্রনাথ আহ্লাদ করিয়া তাহাকে ফকিরউদ্দিন হায়দার বলিয়া ডাকিতেন। ফকির নরেন্দ্রনাথের উপর ও অপর সকলের বিশেষ অনুগত ও ছিল, সেবাও করিয়াছিল। অবশেষে যক্ষা রোগে তাহার মৃত্যু হইল। মহারাজ তুলসী মহারাজ বিশেষভাবে তার শরৎ মহারাজের পীড়ার সময় তার সেবা করেছিলেন। ফকির শেষ অবস্থায় শয্যায় শুইয়া সর্বদা মনের আবেগে এই স্তবটি পাঠ করিত। কোথায় দুর্গে দুঃখহরা, দেখা দাও গো মা তারা। যুবকটি নরেন্দ্রনাথের ও সকলের বিশেষ প্রিয় ছিল, এই জন্য তার নাম এখানে উল্লেখ করা হইল। অদ্বৈতানন্দ অর্থাৎ বুড়ো গোপাল অল্প পরিমাণে আফিম খাইতেন এবং আফিম খাইলে একটু দুধ খাইতে হয়, সেই জন্য তিনি একটু দুধও খাইতেন। স্বামী অখণ্ডানন্দ বাগবাজারের ছেলে, অল্প বয়স, বড় চঞ্চল ও বড় কূট বুদ্ধি ছিল তার। নরেন্দ্রনাথের সহিত পরামর্শ করিয়া বুড়ো গোপালের আফিমের টিনের কৌটাটি সরাইয়া লইলেন। আফিমের গুলি সকল বাহির করিয়া লইয়া ক্ষয়ের ও কুইনাইনের গুলি করিয়া একটু আফিমের জলে ভিজাইয়া তারপর শুকাইয়া আবার কৌটায় পুড়িয়া ঠিক স্থানে রাখিয়া দিলেন। আর আফিমগুলি অন্য জায়গায় রাখিয়া দিলেন। বুড়ো মানুষ গোপাল দাদা প্রকৃত আফিমের গুলি মনে করিয়া ঠিক খাইয়া যাইতে লাগলেন, তাহাতে কোনো গ্লানি মনে করিলেন না। আর অখণ্ডানন্দ স্বামী দুধের কড়াতে দুধের স্বরে পেঁপের ডাল দিয়া ফুটো করিয়া সব দুধটা খাইয়া লইত। বুড়ো মানুষ ঠিক দুধও খায় আর আফিমও খায়। 3 দিনের পর গঙ্গাধর মহারাজ আফিমের প্রকৃত কথা তাহাকে জানাইয়া দিলেন। শুনিবা মাত্র বুড়ো গোপালদার অমনি হাই উঠিতে লাগিল, গা কামড়াইতে লাগিল এবং শরীরে নানা প্রকার গ্লানি উপস্থিত হইতে লাগিল। তখন প্রকৃত আফিম 1 মাত্রায় স্থানে 2 মাত্রা খাইয়া তবে তিনি প্রকৃতস্থ হইলেন। আজকে শ্রী শ্রী স্বামীজির কথা, শ্রীমৎ স্বামী বিবেকানন্দের জীবনের ঘটনাবলী থেকে আমি কিছু পাঠ পরিবেশন করলাম। আমি নিজে সমৃদ্ধ হলাম এবং যারা ভক্তমণ্ডলী তারাও স্বামীজির জীবনের এই ঘটনাবলী পাঠ নিবেদন শ্রবণ করে তাদের জীবনও পবিত্র হবে, চিত্ত শান্তি হবে, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ।